আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজিজুর রহমান সাইমন। আপনারা দেখছেন আজিজুর লাইভ ব্লগ প্রেজেন্ট লিভিং লিজেন্ডের আজকের চতুর্থ পর্ব। আজকে আমাদের সাথে আছেন চাটখিল উপজেলার একজন রত্ন বললে চলে, আমাদের প্রিয় জিএম শাকিল ভাই। জিএম শাকিল ভাই, যদি তাকে নিয়ে যদি কিছু কথা বলতে প্রথমে বলি এবং বলা উচিত আমি মনে করি, যখন থেকে আমরা স্বেচ্ছাসেবী কাজ শুরু করি নাই তখন থেকে ভাই চাটখিল উপজেলাতে স্বেচ্ছাসেবী কাজ শুরু করে আসছে। এবং চাটখিল উপজেলার যদি সকল স্বেচ্ছাসেবীকে এক জায়গায় নিয়ে আসার যদি কোনো মানুষ কারিগর থাকে সেটা হচ্ছে আমাদের শাকিল ভাই। তো শাকিল ভাই লাইফে আমি আমার মতো নগণ্য স্বেচ্ছাসেবীকেও শাকিল ভাই অনেক সাপোর্ট করছে। তার পাশাপাশি চাটখিল উপজেলার সকল মানুষকে সাপোর্ট করে আসছেন এবং দীর্ঘদিন থেকে গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। অবশ্য আপনারা দেখছেন তার ফেসবুক টাইম লাইন গুলোতে। তো শাকিল ভাই, আপনাকে স্বাগতম আমাদের শোতে। তো কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। আজিজ ভাই, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনাকে ধন্যবাদ। ঈদ কেমন কাটলো ভাই? ঈদ তো একদম শেষ। তবুও ঈদ কেমন কাটলো যদি একটু আমাদের শেয়ার করতেন। ঈদ আলহামদুলিল্লাহ ভাই, আমার অনেক ভালো কাটছে। ফার্স্ট অফ অল, আমি রমজান লাস্টে 10 দিন এতে ছিলাম আলহামদুলিল্লাহ। আর হচ্ছে বের হয়েছি, বেরোনোর পরে তো আমার কিছু সামাজিক কাজকর্মগুলো ছিল, সেগুলো শেষ করছি। শেষ করে মা বাবার সাথে আলহামদুলিল্লাহ ঈদ কাটছি, খুব সুন্দরভাবে কাটছে আর কি। গ্রামবাসী ছিল, সবার সাথে এই সৌজন্যতা বিনিময় সবকিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটছে ভাই, শুক্রিয়া মহানবের দরবারে। যাক আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকা মানে চাটখিল উপজেলাবাসী কিছুটা হলেও ভালো থাকা, যেটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। যদি আমাদেরকে বলতেন যে আসলে আমরা হয়তো বা অনেকেই আমাদের চাটখিল উপজেলায় অনেক স্বেচ্ছাসেবী আছে যে কিভাবে জিএম সাইকেল তৈরি হয়েছে, অনেকে কিন্তু সেই গল্পটা জানে না। সবাই জিএম সাইকেলকে দেখতেছে, কিন্তু আসলে জিএম সাইকেল কিভাবে তৈরি হয়েছে, জিএম সাইকেল তৈরি হওয়াটা কিন্তু বিষয় না। আমি মনে করি আমার মতো নগণ্য 100 জন আজিজ মিলেও একটা জিএম সাইকেল হবে না, তার মেধার যোগ্যতা হবে না। আমি এই কারণে এই কথাটা আসলে আপনাদেরকে মানে গর্ব করে বা বড় করে এই কারণে বলতে পারছি, কারণ আমি ওই মানুষটাকে নিয়ে কথা বলছি যে মানুষটা আলু তরকারি। আপনারা হয়তো বলবেন যে আপনি একদম কেমন বলছেন, কারণ আমরা নোয়াখালীর মানুষ, গ্রাম্য মানুষ, আলু তরকারি কেন বলছেন? আপনি দেখবেন বাচ্চা থেকে শুরু করে একদম যারা বৃদ্ধ তাদের সবাই কিন্তু আলু পছন্দ। এবং আলুটা সকল তরকারির সাথে মিশে যায়। শাকিল ভাই এমন একজন মানুষ, সে হয়তো বা নিজস্ব কোনো সংগঠন না থাকলেও সে অনেক সংগঠনের সাথে জড়িত, অনেক অনেক সংগঠনের সাথে জড়িত, যেগুলোর নাম আমি আজ জীবনে শুনিয়ে নেই। কিন্তু চাটখিল উপজেলা থেকে বাইরেও নোয়াখালী জেলা, ইভেন ঢাকা ঢাকা শহরে অনেক অঞ্চলে শাকিল ভাইকে অনেক সংগঠন ছিল। তো শাকিল ভাই, এই যে আপনি জিএম শাকিল হয়ে ওঠার, যে সবার কাছে এই যে জিএম শাকিল কিছু, আমরা কখনো কোনো কিছু কনফার্মেশন বা কোনো সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য জিএম শাকিলে পোস্ট বা জিএম শাকিলকে ফোন করা, এই যে জিএম শাকিল হয়ে উঠলেন একজন স্বেচ্ছাসেবী হিসেবে, বা কখন আপনার মনে হলো যে আমার এই কাজটা করতে হবে, যদি আমাদেরকে সেই গল্পটা শোনাতেন। কারণ আমরা অনেক দিন থেকে আপনাকে দেখে আসছি, কিন্তু আপনার পিছনের গল্পগুলো আমরা তেমন ভাবে জানি না। যদি আমাদেরকে যদি একটু বলতেন। আসলে সত্যি কথা বলতে, এই এমন একটা প্ল্যাটফর্ম আমি আসলে কখনো আসিনি আর কি, যে এই ধরনের কথাগুলো বলা। আমি আসলে জানি না মানুষ কিভাবে কথাবার্তাগুলো নিবে। ফার্স্ট অফ অল হচ্ছে, আমি 2017 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে তেমন আর কি। তখন হচ্ছে যে মানে আমার ভাই লাইফটা একটু এলিমেলি হয়ে গেছে, সত্য কথা। তারপর পরীক্ষাটা দিলাম, পরীক্ষাটা দিয়ে গ্রামে চলে আসলাম। গ্রামে চলে আসি, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম নামে একটা সংগঠন আছে আমাদের গ্রামে। ওই সংগঠনের সাথে আলহামদুলিল্লাহ কাজ করা শুরু করলাম। কাজ করা শুরু করে যখন ভাই মানে আমার কাজের কারণে একটা মানুষের মুখে যখন হাসি ফুটে, তখন আমার কাছে অনেক ভালো লাগে। তো সেই কারণে আর কি আসলে যখন দেখলাম যে না, আমার কারণে যদি কারোর যদি মুখে হাসি ফুটে, জিনিসটা মানে একটু অন্যরকম লাগে আর কি। আপনি যখন আপনার কারণে যখন একটা মানুষের মুখে হাসি ফুটবে, তখন আপনার ভিতরে এক ধরনের প্রশান্তি কাজ করবে।
তো সেই কারণে ধীরে ধীরে আস্তে 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 আমি যে সত্য কথা, আমি 15 সাল, 16 সাল, 17 সালে খুব একটা রাজনৈতিক দলের সাথে খুব উৎপুতভাবে জড়িত ছিলাম। সত্য কথা যেটা, তো হচ্ছে যে যখন আমি সামাজিক সংগঠনে যখন পা বাড়াই, দেন আমি 17 লাস্টে আসে আমার সামাজিক এই রাজনৈতিক দলের সাথে আমার সাথে যে একটা সম্পর্ক ছিল, সেটা আমি একদম ছিন্ন করে দিই আর কি। তো 18 সাল থেকে শুরু করা, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম আসা শুরু করা, 19 সালে একদম মানে খুব, 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, আমি মনে করি যে আমার এই জীবনের খুবই সোনালী যুগ গেছে। যেটা হচ্ছে যে 20 সালে সম্ভবত মানে 21 সালে এসেছে প্যানেল অফ সার্কেল করছি, যেখানে সার্কেল উপজেলার প্রায় 35টা সামাজিক সংগঠন ছিল। প্রথমে আমার জানা মতে 35টা সামাজিক সংগঠনের সাথে আমি যুক্ত ছি, মানে তাদেরকে একদম মানে ইনভলভ করছি, তাদের সবাইকে বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক সবাইকে একদম মানে একদম গুলে আনছে, একটা ছাতার তলে আনছিলাম। পরে আমরা আলহামদুলিল্লাহ কোভিডটা খুবই সুন্দর করে করছি, আপনারা দেখছেন, আপনি নিজেও ছিলেন আলহামদুলিল্লাহ। কোভিডে আমরা প্রায় 4 থেকে 5 দিনের ভিতরে আমরা সার্কিল অডিটোরিয়ামে প্রায় 10,000 প্যাকেট আমরা ইয়ে করছিলাম, এই করোনাকালীন সময় মানুষের জন্য এই সামগ্রীগুলো আর কি, উপহার সামগ্রীগুলা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা আসলে কিছু কিছু বিষয় আছে আসলে ভাই, মানে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে না বলাই ভালো। এখানে আসলে কিছু ধরনের এই সমস্যা সৃষ্টি হয়েছে আসলে, সকল জায়গায় বিভিন্ন ধরনের মানুষগুলো থাকে। এই এদের কারণে একটু সমস্যা ছিল, তারপরে সাথে প্যানেল আস্তে 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 কিছু কিছু কারণে ভাই, মানে প্যানেল গুলো হয় কি, বা মানে সামাজিক সংগঠন গুলো হয় কি, যখন হচ্ছে আপনি একটা প্ল্যাটফর্মে চলে আসেন, বা আপনি একটা মানে ভাইটাল রুলে চলে আসেন, আপনাকে যখন মানে পাবলিক যখন ফোকাস করে, তখন হচ্ছে যে আপনার মধ্যে এক ধরনের ইগুনেস কাজ করে। আপনি যে একটু চান যে আমি একটু ভাইটাল রুলে আসি, আমি একটু নেতৃত্ব দিতে চাই, আমি একটু নেতৃত্ব দিলে মানুষ তো আমাকে একটু অন্যভাবে দেখবে, মানুষ তো বলবে না এই তো এই আজিজ এটা করতেছে, শাকির এটা করতেছে না, ঠিক আছে। মানে আমাদের মধ্যে এক ধরনের এই কি বলে, মানে আমিত্ব কাজ করা শুরু করছে, আমিত্ব কাজ করা শুরু করে যখন থেকে শুরু করছে, তখন থেকেই ভাই এসেছে প্যানেলটা একটু মানে ভাঙ্গা একটু শুরু করলো আর কি। তারপরে 22-এ মানে শেষের দিকে আসি সম্ভবত মানে প্যানেলটা মানে কোন একটা কারণে আমি ব্যক্তিগতভাবে বা আমার সাথে যিনি ছিল এই জাহিদ ভাই, আমরা দুজনে পরিকল্পনা করে মূলত আমরা একটু স্থগিত করে দিয়েছি আর কি, স্থগিত করে দিলাম আর কি, এই হচ্ছে বিষয়টা আর কি ভাই। আর একটা হচ্ছে আসলে ভাই আলুর তরকারি বলতে, মানে আলুর তরকারি বলতে আমি আসলে বিষয়টা ওইভাবে, আমি সাধারণত কোনো বিষয়ে গায়ে মাখি না। আপনার সাথে আমার সাথে পার্সোনাল অনেক বিষয় করতে হয়, আপনি আমাকে বিষয়গুলো ইনবক্সে বলেন, আলহামদুলিল্লাহ এটা আমি আল্লাহ দরবারের কাছে লাখ কোটি শুক্রিয়া যে আপনার মতন একজন লোক আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকে। আপনি আমাকে আলহামদুলিল্লাহ ভাই হয়তো মাঝে মধ্যে তিতা করলার মতন কথাগুলো বলেন, কিন্তু এগুলো বাস্তবসম্মত। আমি মাঝে মধ্যে চেষ্টা করি ভাই মানার জন্য, কিন্তু আসলে ভাই মানতে গেলে হয় কি, ওই আমিত্ব চলে আসলে কিন্তু ভাই কাজ করার আর আমি মজাটা পাই না। কারণ আমি চেষ্টা করি আর কি ভাই সবার সাথে মিলেমিশে কাজ করার জন্য। এখন পর্যন্ত কেউ বলতে পারতো না যে কারোর সাথে আমি কোনো ধরনের হিংসা ভেদাভেদ এগুলো মনে রাখি কাজ করছি। সামাজিক কাজগুলো করি একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মূলত ভাই সামাজিক কাজগুলো করি। নিজের তো ভাই আর কোনো মানে ইয়ে নাই, পাওয়ার না পাওয়ার কোনো কিছু না, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এটাই আর কি ভাই, আর কিছু বলার নাই। আসলে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি আপনাকে একটা সিক্রেট কথা আমি শেয়ার করি নাই। আপনি বেশ কয়েক মাস আগে একটা চক্ষু টিম, যাদের চোখের সমস্যা তাদের একটা টিম নিয়ে আপনি গিয়েছিলেন সম্ভবত ঢাকায়, না চট্টগ্রামে গিয়েছিলেন সম্ভবত। ওখানে লাস্ট টাইম আমার দুজন আপন মানুষ ছিল, আমি আপনাকে বলিনি, যেটা আপনাদের এলাকার। আমি বলিনি, আমি তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এই যে একটা ছেলে আপনাদের থেকে গেলো, সে কেমন। তো তারা আমাকে বললো যে ছেলেটা মাটির মানুষ। আমি শাকিল ভাইকে বলবো, শাকিল ভাই জীবনটা হচ্ছে কি, আমি যদি আমার দর্শকদেরকে একটু বলি, কারণ আমার দর্শক কিছু এখনো আছে যারা শাকিল ভাইকে চিনে না, চিনে জিএম শাকিল ভাই একজন সংবাদকর্মী এবং স্বেচ্ছাসেবী হিসেবে চিনি, কিন্তু আসলে জিএম শাকিল কোথা থেকে উঠে আসছে এবং কি জর্জাপটা গেছে হয়তো বা আমি লাস্ট 4-5 বছরে সেটা দেখছি। জিএম শাকিল এমন ছিল যে আপনার স্প্রিং এর মতো, আমরা যখন স্প্রিংটাকে দাবাই দিই তখন স্প্রিংটা কিন্তু যতটুকু আমরা নিচের দিকে প্রেস করি ততটুকু কিন্তু উপরে জাম্প করে। শাকিল ভাইকে তেমনি কিছু কোনো না কোনো ভাবে প্রেস করা হয়েছে বা কোনো না কোনো ভাবে কিছু হয়েছে, কিন্তু শাকিল ভাই আমি দেখলাম সে ধীরে ধীরে বড় অবস্থানে যাইতেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আর রে, মানুষ তাকে এত হেট করে, আমি যদি আমার এত হেট করতো আমি হয়তো বা আত্মহত্যা করে বা এসব কাজটা ছেড়ে দিয়ে আমি বলতাম যে ভাই সালাম আলাইকুম আমি যাচ্ছি। কিন্তু এই একটা মানুষ, আমি যখনই দেখি যে মানুষটা কাজ করতেছে করতেছে করতেছে, লাইভ করতেছে, ইয়ে করতেছে, মেসেজ করতেছে, আমি তার একজন বান্দা, তার একজন ক্লোজ পার্সন হিসেবে আমি তাকে আমি তার, সে আমার সময় দিতে পারে না। এই যে চক্ষু
যে আপনি কাজটা নিয়ে করছেন, লায়ন্স ক্লাবকে আমি অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে পার্সোনাল কাউকে না জানি না, তবে আমি মন থেকে অনেক দোয়া করি। আসলে একটা মানুষ চোখের সমস্যা নিয়ে যতটুকু চলতে পারে, আমি নিজেও যদি বলি, আমার অলরেডি -2 দোনো পাশ, দুই পাশে চোখ চলতেছে। আমি গ্লাস ইউজ করতে, আমার গ্লাস আছে সাথে। কিন্তু আমি বুঝি যে আসলে চোখের সমস্যা কতটুকু। তো একজন বৃদ্ধ মানুষকে আপনারা যে চোখের যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করছেন তাকে যেন পৃথিবীতে, আলোকিত পৃথিবীতে দেখার জন্য। আসলে এই লায়ন্স ক্লাব বা আপনার যদি ওই কাজে বা যদি কোনো রোগীর সাথে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, যদি একটু আমাদেরকে জানাতেন, যেটা আমরা আসলে আমরা ওর অভিজ্ঞতা নিতে পারবো এবং আমাদের শিক্ষা পাবো সেই জায়গা থেকে। ফার্স্ট অফ অল এই লায়ন চক্ষু হসপিটালের বিষয়ে বলতে গেলে আমার প্রিয় একজন মানুষ এই লায়ন মাইনুদ্দিন জিল্লালের কথা চলে আসে, আমার ছাত্র হয়। উনি আসলে মূলত এই চোখের যে বিষয়গুলো উনি আমাকে ইনভলভ করে। আমরা সাধারণত ভাবে আমাদের এই বলবড ইউনিয়নের মধ্যে ওনার বাড়ি হচ্ছে বলবড ইউনিয়ন মুন্সিপালিটিতে। ওনারা হচ্ছে যে ক্যাম্প করে, দুদিনে একটা ক্যাম্প করে, দুদিনে ক্যাম্পের মধ্যে যারা হচ্ছে ডাক্তার আনে এবং সবকিছু বিনামূল্যে। আমরা সবকিছু আলহামদুলিল্লাহ বিনামূল্যেই করি। তো হচ্ছে আমি পাঁচটা, আমি প্রথমে এই স্বেচ্ছাসেবী হিসেবে ছিলাম। আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণেই মূলত উনি পরবর্তীতে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, গুরু দায়িত্বটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যথাসাধ্য পালন করার জন্য। প্রথম হচ্ছে আমরা অপারেশনের জন্য রুগীগুলো লিস্ট করি, তার পরবর্তীতে রুগীদের কন্ট্যাক্ট করে আমাদেরকে যখন এই ঢাকা লায়ন্স হসপিটাল থেকে, ঢাকা লায়ন্স ফাউন্ডেশন থেকে আমাদেরকে যখন ফোন দেওয়া হয়, আমাদের শিডিউলটা দেওয়া হয়, তখন হচ্ছে আমরা রুগীদেরকে নিয়ে যাই আর তাদেরকে ফোন দিই। আমরা প্রথমত হচ্ছে লাস্ট 4-5 বছর আমি যখন রুগী নিয়ে ঢাকা গেছিলাম, তখন আমরা হচ্ছে সবকিছু ফ্রি করছিলাম। একদম মানে সবকিছু ফ্রি, খাওয়া দাওয়া থাকা, এর গাড়ি ভাড়া, বাসের যে ভাড়াটা আসা যাওয়া ওইটাও ফ্রি। ওটা আমি এমনকি জানি। চাচ্ছু চাচ্ছু মাঝে মধ্যে আমাকে মানে টাকা পয়সা দিতে, এই কারণে যে শাকিল রুগীদেরকে নিচে নামায় সাঁকা হয়েছে আমার সাথে। অনেক মহিলা রুগী বলেন, পুরুষ রুগী বলেন, ওরা আমার দাদুর মতো, ওরা আমার নানুর মতো, দাদার মতো আর কি। তো ওদের সাথে আমি চেষ্টা করি। আমার হচ্ছে যে নানুকে আমি খুব কম পাইছিলাম, তো দাদাকেও পাই নাই, দাদাকেও পাই নাই, নানাকেও পাই নাই। তো তো ওদের ভালোবাসাটা আমি আসলে নিয়ে পথ চলাটা শুরু করার চেষ্টা করছিলাম আর কি। তো প্রথম হচ্ছে ভাই, প্রথমত আমার কাছে অনেক বিরক্ত লাগতো ভাই, 40-50টা মানুষের গাইডলাইন দেওয়াটা একলা, মানে ওদেরকে 3 তলা উঠা, 3 থেকে নামানো, আবার ওদেরকে হচ্ছে যে মানে পরীক্ষা নিরীক্ষা গুলো করায়, এদিকে 7 তলায় যাওয়া, 7 তলাকে 4 তলা আসা, তো মানে আর মানুষগুলো হচ্ছে যে সিগারেট টিগারেট খাইতে, সাধারণত গ্রামের মানুষ তো। আর আগারকার জায়গাটা হচ্ছে আপনার একদম বিএপি জায়গা, তো তো নিচে সেটটা পালতে মানে একটু অন্যরকম করতে আর কি। তো দিন শেষে আসলে আর চোখের অপারেশন করা আনছে, ওনারা পান খাইতেছে। তো আসলে দিন শেষে ওনাদের জন্য মাঝে মাঝে বলতাম তো, মানে এটা স্মৃতি বলি আর কি। স্মৃতি বললে হবে কি, একটা লোকে আমার একটা রুগী আর কি। তা আমি হচ্ছে যে মানে যেদিন তারা যাবে ওই দিন রাত্রে আমি তাদের সাথে বসে কথা বলি কার কি অবস্থায় এখানে। তাদের সাথে কথা বললে হয় কি, মহানব আমাকে যে কত ভালো রাখছে তা আমি তাদের সাথে কথা বলে বুঝতে পারি আর কি। তো একটা লোকের হচ্ছে পায়ের অর্ধেক কেটে ফেলছে, উনি হচ্ছে যে মানে অর্ধেক প্লাস্টিকের জুতা আছে না, প্লাস্টিকের জুতা দিয়ে চলাফেরা করে আর কি। পরবর্তীতে ওনাকে দেখলাম যে মানে উনি নামাজ কালাম পড়তে পায়ে বসে বসে মানে খুব চুপচাপ স্বভাবের ছিল। তো সাধারণত ভাবে খানা দানা আসলে আমি মানে সবাইকে বলতাম যে ভাই খাওয়ার সময় যে আপনারা সবাই শুয়ে যান। হসপিটাল গুলোতে ভাই একটা রুলস রেগুলেশন আমার কাছে অনেক ভালো লাগে কি, ওনারা মানে 8:30 8টার ভিতরে খাওয়া দাওয়া দিয়ে যায়, মানে রুগীগুলো ঘুমিয়ে ফেলে। লায়েন্সের এই ডাক্তার বলেন, নার্স বলেন, ওনাদের এই রুলস রেগুলেশনটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। কারণ ওনারা একদম মানে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট গুলো দেয় আর কি। এই হচ্ছে বিষয়টা আর কি। পরবর্তীতে এই লোকটা খুব চুপচাপ মাইন্ডে, আমি কথা বলতে চাইছিলাম অনেকবার, উনি আসলে কথা বলেন না, একবার দুইবার তিনবার চারবার সময় আমি বুঝতে পারছি যে উনি আসলে কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত। পরবর্তীতে উনাকে অপারেশন করার পরে মানে 1 থেকে 1.5 মাস পরে শুনলাম যে লোকটা আসলে মারা গেছে আর কি। পরবর্তীতে শুনলাম আর কি ভাই লোকটা আসলে মানে পারিবারিক কলহের কারণে মারা গেছে আর কি। এটা মানে আমি শুনে ভাই আমার কাছে অনেক খারাপ লাগছিল আর কি। কারণ কারণ একটা লোক যখন আমার সাথে 3 দিন ছিল, তখন লোকটার সাথে আমার সাথে খুব সুসম্পর্ক হয়ে গেছিল আর কি। তো সবকিছু মিলে আসলে লায়েন্সের এইখানে রুগীগুলোদেরকে নিয়ে আমার তো আলহামদুলিল্লাহ প্রায় 350+ রুগী নিয়ে গেছি। তো ওনাদের সাথে আসলে কথা বলে 3 দিনের সম্পর্ক আলহামদুলিল্লাহ খুব ভালো জার্নি কাটে দিয়েছিলাম আর কি। বিষয়টা হচ্ছে যে সবার সুখ দুঃখ গুলো শুনে ওনাদের ছেলে মেয়েরা ওনাদেরকে আসলে মানে খাওয়া দাওয়া করায় না, মানে সবার এক না, মানে কিছু কিছু মানুষ আছে যে মানে ওনাদের ছেলে মেয়েরা ওনাদেরকে খাওয়ায় না। এই বিষয়গুলো ভাই শুনলে খুব খারাপ লাগে আর কি ভাই, যেহেতু আমিও হচ্ছে যে কারো না কারো ছেলে, এর বিষয়টা ভাই। আর আমি আসলে লায়েন্সের এই বিষয়টা নিয়ে আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, ইঞ্জিনিয়ার ওইদুর রহমান আজাদ। ওনারা আসলে উনি ইঞ্জিনিয়ার ওইদুর রহমান আজাদ এবং লাইন ম্যানেজিং জিল্লাল, আলহামদুলিল্লাহ ওনাদের
যতদিন ওনারা বেঁচে থাকবে ইনশাল্লাহ 60 কিলো উপজেলার মানুষ সানি অপারেশন করাতে পারবে বিনামূল্যে। আমি শাকিল বলে গেলাম, হোক সেটা সিটাগান, হোক সেটা ঢাকাতে। এটা আমার আসলে বলবো বলবো করে আসলে বলা হয়নি বিষয়গুলো ভাই। আসলে যাক, অনেক অনেক ধন্যবাদ। আসলে মানুষকে সূক্ষ্ম, এবং আমি মনে করি মানুষ অসুস্থ অবস্থা বুঝে যায় আসলে আল্লাহ আল্লাহ তাআলা কতটুকু আমাদেরকে ভালো রাখছে। তো আসলে আপনি যেটা আসলে কথা উঠে আসলো, যে আমরা আসলে ইন্টারপ্রেটে আমাদের ফ্যামিলিকে, বাবা মামাকে আসলে ভুলে যাই। আমি মনে করি যে ছেলে মেয়ে আমরা আমাদের বাবা মাকে ভুলে যাই, তারা হচ্ছে, তারা কোনো মানুষই না, তারা মানে মানুষের কাতারেই পড়ে না। কারণ যে আমাকে জন্ম দিচ্ছে, আমাকে বড় করছে, তাদেরকে যদি আমরা ভুলে যাই, আমি মানুষ না। আমি মনে করি যে এরা মানুষের কাতারে পড়ে না। কারণ মানুষের যে বৈশিষ্ট্য, মানুষ কাকে বলে, যে বাক্যটা, ওটা আসলে এদের মধ্যে কোনোভাবে সেট আপ করা যাচ্ছে না। এই অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে আপনি অনেক ভালো কাজ করতেছেন। সেই জায়গায় যদি উঠে আসি, আসলে আপনার মানে আপনার জায়গা থেকে আপনি আমাদের যে দর্শক যারা আসলে নতুন স্বেচ্ছাসেবী হতে চায়, বা চাটকিল উপজেলা এখন অনেক স্বেচ্ছাসেবী আছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? মানে আপনার, আমি মনে করি আপনি লাস্ট যদি 10 বছর বলি বা 12 বছর বলি, আপনার একটা অনেক বড় একটা জার্নি চাটকিল উপজেলার প্রকাশ্যে। বা আপনি হয়তো বা, আমি 2014 সালের পর থেকে আমি আসলে ব্লাড ডোনেট করে আসছি ইন্টারভিউতে। আমি হয়তো বা মাঝখানে বেশ কয়েকবার গ্যাপ, এবং বিদেশে আসার পর থেকে আমি ব্লাড ডোনেট করতে পারিনি। আমাদের অবস্থা যারা নতুন স্বেচ্ছাসেবী হতে চায়, বা আসলে স্বেচ্ছাসেবী কেন হওয়া উচিত, বা আপনার যদি আসলে একটু তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি। নতুন স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে আসলে আমার ভাই তেমন কিছু বলার না। আমি ভাই বলতে গেলে হয় কি, স্বেচ্ছাসেবী উঠে আসুক এটা আমি চাই। ফার্স্ট অফ অল স্বেচ্ছাসেবীরা রাজনীতি না করুক, এটা আমি তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ রইল। কারণ আমাদের দেশের রাজনীতিগুলো ভাই মানে খুবই খারাপ, নোংরা রাজনীতি। মানে তারা হচ্ছে যে মানে আপনার সাথে পেরে উঠবে না, তো তারা রাজনীতি ময়দান দিয়ে আপনার সাথে খেলবে রে ভাই। আসলে সবাই মানে থাকতে পারবেন না মাঠ ময়দানে। আপনি একটা কথা বললেন না যে জিএম শাকিলের জার্নিটা, আমার জার্নিটা এত সহজ ছিল না রে ভাই। রাজনীতি মাঠে ময়দানে যখন আপনার সাথে কেউ মানে সামাজিক ভাবে পেরে উঠবে না, তখন সে আপনাকে হিংসা করবে, সে আপনাকে কিভাবে ঘায়েল করবে, তার মাথায় ওই ধরনের প্ল্যান থাকবে। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ দরবারে আমি শাকিল কোনো না কোনো মানুষের দোয়ার বরকতের কারণে আমি কিছু কিছু জায়গা থেকে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। কিন্তু আমি মনে করি যে স্বেচ্ছাসেবী যারাই আসুক আগামী দিনগুলোতে, আমি চাই প্রচুর পরিমাণ স্বেচ্ছাসেবী আসুক সামাজিক অঙ্গনে। কারণ এই স্বেচ্ছাসেবীরা যদি সঠিক পথে যদি সমাজকে পরিচালনা করে, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের রাষ্ট্র ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো থাকবে। আমরা যদি সঠিকভাবে স্বেচ্ছাসেবীদেরকে যদি গাইডলাইন দিই, আমাদের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন কেবল মাঠে ময়দানে কাজ করবে এটা তো না রে ভাই। স্বেচ্ছাসেবীরা পড়াশোনা করবে। স্বেচ্ছাসেবীরা পড়াশোনা করার সাথে সাথে আমি এই বিভিন্ন উপজেলার ইউনো আছে, এসিল্যান্ড আছে, বিভিন্ন দপ্তরের মাধ্যমে শিক্ষা অফিসার আছে, বা আপনি যুব উন্নয়ন অফিসার বলেন না, আমি ওনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে ভাই, আপনারা যে কোনো কাজে স্বেচ্ছাসেবীদেরকে, যে কোনো ট্রেনিং এ স্বেচ্ছাসেবীদেরকে অগ্রাধিকার দিবেন। কারণ এই স্বেচ্ছাসেবী গুলো কি করে, নিজের পকেটের টাকা খরচ করেই মূলত এ রাত নাই দিন নাই মানুষের জন্য সারাদিন খাটে রে ভাই। তো এই স্বেচ্ছাসেবী গুলো যদি মাঠে ময়দানে যদি কাজ করে, যদি তারা যদি ট্রেনিং প্রপার ভাবে যদি ট্রেনিং দিতে পারে, ইনশাল্লাহ তারা ভালো ভালো জায়গায় পৌঁছাতে পারবে ভাই, এটা আমার বিশ্বাস ভাই। বর্তমান সময়ে আমাদের সমস্যাটা কোন জায়গায়, আমরা চাকরি পাচ্ছি না কেন? সেটা হচ্ছে আমাদের মধ্যে ভাই কোনো কিছু নাই, আমরা ভাই কোনো কিছু জানি না রে ভাই। আমি শাকিলে তো ইংলিশ ঠিক মতো কথা বলতে পারি না। আমি শাকিল কয়টা কাজ জানি রে ভাই, আমি সামাজিক সংগঠন করছি। আমি তো ভাই চাইলে আলহামদুলিল্লাহ ভাই ফেসবুক ভালো থাকার কারণে আমি হয়তো কয়েকজনে বলবো যে আমার চাকরি প্রয়োজন, আমার যেহেতু আলহামদুলিল্লাহ বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমার সাথে ভাইগুলো কি করবে, দিন শেষে অনেক মানুষ হাসাহাসি করবো, কি রে বেড়া এতদিন সাথে কাজ করছো, মানুষের উপকার করছো, তো নিজের উপকার করবো কি? এখন আমি মনে করি যে কিছু যদি সরকারি ট্রেনিং যদি তারা নেয়, কিছু সরকারি যদি এই সার্টিফিকেট যদি থাকে, তাহলে তারা বিদেশে বলেন দেশে বলেন, তারা ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায় তারা সেটেল হতে পারবো। আর এই সৎ, যোগ্য, নিষ্ঠাবান লোকগুলোই যদি এই বিভিন্ন জায়গায় যদি সেট হতে পারে ইনশাল্লাহ, তাহলে আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনার বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে সৎ, যোগ্য, নিষ্ঠাবান লোকদের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ চোর আসলে, বাটপাল লুটপাট বাজ এগুলো আর বাংলাদেশের মধ্যে ঠাঁই পাবে না ইনশাল্লাহ। সাদাবাজ। ইনশাল্লাহ আমি আসলে কালকে আপনার কথার প্রসঙ্গগত, কালকে আমি আমাদের স্ট্রাইক, গ্লোবাল স্ট্রাইক 2025, যে গাজার যে বিষয়টা নিয়ে, কালকে আমি আরবের আমার এক কলিগকে বললাম যে ভাইয়া, ইংলিশে বললাম যে ভাইয়া, আপনি যে দেখেন আমাদের বাংলাদেশের লোকেরা গাজার জন্য কতটুকু পাগল, বা ফিলিস্তিনের জন্য, সেই জায়গায় আপনারা কি করছেন, আপনারা আরব দেশে কি করছেন। তো সে কি করলো,
আমাকে এভাবে মোবাইলটা দেখাইলো। আমাকে এবার মোবাইলটা দেখে বললো যে দেখো তোমাদের বাংলাদেশে কি হচ্ছে আন্দোলন নামে, যেটা আসলে আমাদের বাংলাদেশকে, আমরা বাংলাদেশ অনেক পাওয়ারফুল এবং সৌন্দর্য, কিন্তু আমরা মানুষরা সেটাকে অনেকটাই অনেকটাই কিন্তু ইয়ে করে রাখে। এখন আপনি যে বলছেন আসলে আমাদের স্বেচ্ছাসেবীরা হয় কি, কালকে আমাদের এই ইভেন্ট আছে, পরশু ইভেন্ট আছে, এবং আমাদের যে আমি মনে করব আমাদের স্বেচ্ছাসেবীরা যে সংগঠনের আন্ডারে আসবে তাদের সভাপতি এবং সেক্রেটারিদের জন্য আলাদাভাবে সেশন করার প্রয়োজন। কেন আমি বলি, কারণ আপনি দেখছেন যে প্রতি একটা সপ্তাহে আপনার একটা আহ সদস্য প্রতিদিন আপনার অফিসে আসছে, দিন নেই রাত নাই, আপনি তো জিজ্ঞেস করতে পারেন ভাইয়া আপনার কি কোনো কাজ নেই, আপনি কি পড়ালেখা করেন না? তখন সভাপতি যদি, সেক্রেটারি সাহেব যদি প্রশ্নটা করে, ওই সদস্য অবশ্যই অবশ্যই পড়ালেখা করবে এবং পড়ালেখার প্রতি ইয়ে হবে। কিন্তু এখন আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা শুধুমাত্র ইভেন্ট করছি, এই করছি সেই করছি ভালো। এই যে আমরা বলি যে আসলে সরকার আমার জন্য কিছু, সরকার, আমি A to Z সকল সরকারের কথাই বলি যে আমাদের আর দেশে কোনো কাজ নেই। আমি কিছুদিন আগে দেখলাম যে চাটখিল পাসপোর্ট অফিসের সাথে যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, ওখানে 4টা সেকশনে তারা বলছে যে তারা কাজ শিখাবে। 4টা সেকশন, ওটা ওটা অলমোস্ট ফ্রি, অলমোস্ট ওটা ফ্রি কিন্তু, শুধু জাস্ট কিছু সরকারি ফি দিয়ে ভর্তি দেয়। কিন্তু এটা অনেক স্বেচ্ছাসেবী জানে না। ইন্টারভিউতে কি হয়, তারা শুধু ঘুরে, এবং ঘুরার পরে কি হয়, মা বাবাও স্বেচ্ছাসেবীদেরকে, স্বেচ্ছাসেবীর নাম শুনলে কষ্ট পায়, এবং একটা সমাজের সমস্যা। তো যাই হোক, সেই হিসেবে আমরা সকল স্বেচ্ছাসেবী, আমি আমার পক্ষ থেকে বলবো আপনারা ভালো মানুষের সাথে থাকুন। আর আমাদের যারা সভাপতি সেক্রেটারি সাহেব আমাদের ভিডিওগুলো দেখছেন প্রথম থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের সদস্যদেরকে ভালোভাবে গাইড করবেন যে আপনারা, তুমি কেন আসছো, তোমার পরিবার কেমন, এবং পরিবারের টাচা বলে আপনি আপনার এই সদস্যকে চিরজীবনের জন্য পাবেন। আমরা অনেক স্বেচ্ছাসেবীদেরকে দেখছি যারা হয়তো 2-3 মাস পরে আর ওই ইয়েতে থাকে না, সংগঠনে থাকে না। তার কারণ কি, তার মা বাবা সেখান থেকে তাদেরকে বিতাড়িত করে দেয় বা তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। কেন করে দেয়? তার একমাত্র কারণ পড়ালেখার ইয়ে এবং কাজ না শিখা, এবং তাদের সুন্দরভাবে লাইফ গঠন করা না করা। ইভেন্ট করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, রক্ত দেওয়াটা অনেক ভালো কাজ, অনেক অনেক ভালো কাজ। দিন শেষে পরিবারের জন্য, মা বাবার জন্য কিছু করাটা আরো অনেক ভালো কাজ। তো যাই হোক ভাই, আমরা আসলে আমাদের ইন্টারভিউ শেষ পর্যায়ে আসলে, আমাদের কিছু সময় স্বল্পতা এবং থাকার কারণে আপনাকে আবারও ধন্যবাদ। এবং আমি লাস্ট আপনাকে একটা কোশ্চেন করতে চাই। আমি যদি আপনার ফেসবুক টাইমলাইন গুলো দেখি, যে আপনি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করেন, কখনো মাঠে, কখনো, আমি আপনার পিকচার একটা আমার এই ল্যাপটপে এখনো সেভ করা আছে, আমি আপনাকে দেখাতে পাচ্ছি না। আপনি যে কিছু কৃষকের সাথে বসে বসে খাওয়া খাচ্ছেন, যেটা আমার লাইফের একটা স্বপ্ন, যেটা আমি পূরণ করতে পারিনি। এটা আপনি অনেক বড় একটা ভালো কাজ করছেন। এই যে স্বেচ্ছাসেবী কাজ, ঘরের কাজ, বাবাকে, আমি যদি আমার দর্শকদেরকে বলি, এই জিএম শাকিল তার বাবাকে এখন পর্যন্ত সে সাপোর্ট করতেছে। কেন করতেছে? স্বেচ্ছাসেবী কাজও করতেছে, আপনি দেখেন সে আন্দোলনেও আছে, ঘরের আন্দোলনেও আছে, বাইরের আন্দোলনে আছে। এই যে ঘর বাহির এবং বাহিরে বা ভিতরে যে বিষয়টা, এটা কিভাবে আপনি মেনটেন করেন আসলে, বা কিভাবে সম্ভব হয়? কারণ আমিও মাঝে মাঝে চিন্তা করি যে এটা তো আমার সম্ভব না, কিন্তু আপনার দ্বারা কিভাবে সম্ভব হয় এটা? এই আমি একটা কথা বলি, এটা হচ্ছে মানে ব্যক্তিগত কথা। এই কেউ আসলে মজার চলে নিবেন না আর কি। বিষয়টা হচ্ছে যে যেদিন আমার ইভেন্ট থাকে আর কি সাধারণত ভাবে, সেদিন আমি ভাই ফজর নামাজের সময় উঠি, ফজর নামাজের সময় উঠে ফজর নামাজটা পড়ি। পড়ে আমার ভাই কিছু গরু আছে, 3টা গাভী আছে, 4 থেকে 5টা এই আপনার ছোট বাছুর আছে, কত 7-8টা বাছুর আছে। তো আমি ভাই ইভেন্টে যাই দিব, আমি ইভেন্টে খাবো না, আমি ইভেন্টে দুপুরে খাবো না। তো এগুলো কি খাবে? এ গরুগুলো কি কি করবে? তারা খাবে না। তাদের জন্য আমি খাওয়ার ব্যবস্থা করে দিই। মানে ফজর নামাজ পড়ে আমি মাঠে নামে যাই, মাঠে নামে যাই, তাদের জন্য ঘাস কাটি, ঘাস কাটে আনি, ঘাসগুলো আনি রাখি। আম্মু গরুগুলোকে ঘাস টাস দেয়। আমি চলে যাই আমার ইভেন্টের কাজে। আরেকটা বিষয় হচ্ছে আমার বাবার, আমাদের ডেকোরেশন বিজনেস আলহামদুলিল্লাহ প্রায় 23 থেকে 24 বছর ধরে চলমান। এই আমার বাবার পরে ইনশাল্লাহ দায়িত্বটা আমার ছোট ভাই অলরেডি নিচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা দুই ভাই, তো এই আমাদের হচ্ছে ঈদের পরে আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো ব্যবসা গিয়েছে আলহামদুলিল্লাহ, চলমানও আছে। আজকে 2টা প্রোগ্রাম। তো হচ্ছে যে যখন ব্যালেন্স করতে পারছেন, যেহেতু আমাদের ডেকোরেশন, আমাদের 2টা প্রোগ্রাম, অন্যান্য ডেকোরেশনের মালিক আছে যারা, ওনাদের থেকে কয়েকটা প্রোগ্রাম, তো মানুষ আসলে ওইভাবে পাচ্ছে না। বাবা আমাকে সকালবেলা বলে যায়, শাকিল এই গরুগুলাকে খাওয়া দাওয়া দিয়ে তুই জাস্ট একটু কষ্ট করে কাজে চলে আসিস। তখন আমি যাই ভাই, কাজকর্ম করি। নিজের বাবার বিশেষ করে ভাই, আমার বাবার এখান থেকে তো আমাদের রিজিকের ফয়সালা হয়। সেটা আমি ভাই বেকার রে ভাই, আমি ভাই আলহামদুলিল্লাহ ভাই বিয়ে কমপ্লিট করছি। আর পড়াশোনার বিষয়টা ভাই কেউ জানে না হয়তো। এই আলহামদুলিল্লাহ আমি ভাই সার্টিফিকেট কলেজ থেকে বিয়েটা কমপ্লিট করলাম। বাবার সাথে কাজকর্ম করি, আমার কাছে ভালো লাগে ভাই। এট লাস্ট আমি শাকিল
বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো ভাই আমি এখন ভাই সৎভাবে জীবন যাপন করতে পারতেছি আলহামদুলিল্লাহ, সৎভাবে জীবন যাপন করে কেউ আজ পর্যন্ত আমার সামনে দাঁড়ায় বলতে পারতো না তো শাকিল কোন একটা নিউজ করে আমার কাছ থেকে টাকা চাইছে। আস্তাগফিরুল্লাহ। কেউ একটা একজন বলতে পারতো না যে শাকিল নিজের ব্যক্তিগত কাজে আমার কাছ থেকে টাকা নিছে, এ কথা কেউ বলতে পারে? মানুষের থেকে টাকা নিছে আলহামদুলিল্লাহ, মানুষ দিছে। যে বা যাহারাই আমাকে সামাজিক কাজে টাকা পয়সা দিয়েছে, আমার কাছে কত টাকা খরচ হয়েছে, কেমনি কি হয়েছে না হয়েছে, আমি চেষ্টা করছি তাদেরকে দেওয়ার জন্য, মানে হিসাবটা দেওয়ার জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতে থাকার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। তো হচ্ছে মাঠ, আমাদের মাঠ করি আমরা, মানে মাঠে জমি ধান করি আর কি। তো যখন ধানের সময় মানুষ ইরি ধান লাগাইতে আসে, তো আমরা তো সাধারণত ভাবে সার্কেলে গিয়ে লোকজন আসে আর কি, সুবর্ণচর হাতিয়া বলেন বা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, ওনাদের সাথে আসলে বাবার বিজনেস আছে যেহেতু, বাবা ছোট ভাই ওই বিজনেস নিয়ে থাকে। আমি হচ্ছে যে মা পাটটা ফাঁকাই দেয়, আমি লোকজনরা বলে যে ভাই আপনারা আসা লাগবে, আমরা আর আসতাম না বাড়িতে, আপনি আমাদের জন্য 10টা 11:30টার দিকে ভাত নিয়ে আসেন। তো আমি ওনাদের জন্য, আমি আমার নিজের কাজকর্মগুলো করে আমার খাওয়াটাও ওনাদের সাথে নিয়ে যাই। তো ওনাদের সাথে আমি কিছুক্ষণ মাঠে কাজ করি, মাঠে কাজ করার পরে দিই, আমি ওনাদের সাথে একসাথে খাই, ওনারাও মানে খুব মজা পায়। একটা জিনিস আমার নিজের কাছে ভালো লাগে আসলে ভাই সবসময় আমি শাকিল যদি নিজেকে যদি নিজের চোখে যদি আমি যদি ছোট রাখতে পারি, তাহলে আমার মধ্যে ভাই দাম্ভিকতা অহংকার আসবে না রে ভাই। চেষ্টা করি সবসময় এই অনেক দাম্ভিকতা ও অহংকারটা নিজের মধ্যে না আনার জন্য ভাই, এগুলো হচ্ছে আল্লাহর, অহংকার হচ্ছে আল্লাহর জিনিস ভাই। আল্লাহ অহংকার করার একমাত্র মালিক, আমার ভাই শাকিলে কিছু নেই। এটা একটা কথা বলি, আমার মা আমাকে একটা কথা বললো আর কি, আমি যখন মানে জন্মগ্রহণ করছিলাম, তখন আমি, আমার মা ঘুমানির মতন যে জায়গাটা মানে যে, মানে ইয়েটা আর কি, শোয়ার ঘরটা, ওই ঘরটা ওইটুকু জায়গায় আমাদের ছিল রে ভাই, আর ছিল না। তো আমি শাকিল ছিলাম কই রে ভাই, থাকতেও পারতাম না ভাই, মানে থাকার মতো জায়গাটা আমাদের ছিল না। আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ এখন খুবই সুখী রাখছে। তো আল্লাহ আমাদের অবস্থানটা ভালো রাখছে, তার মানে এই না যে আমি শাকিল একদম মানে অসাধারণ হয়ে যাবেন গা ভাই, অন্যরকম হয়ে যাবেন গা। আলহামদুলিল্লাহ ভাই সাধারণ ভাবে জীবনযাপন করে, এটা নিয়ে আপনি মাঝে মধ্যে মানে অনেক কিছু বলেন যে ভাই এভাবে চলাফেরা করেন কেন, আমার বাবা আমার মা মাঝে মধ্যে বলে আর কি, যে মানে আর একটু অন্যভাবে আসলে চলাফেরা করার জন্য। আসলে আমার আসলে এখানে ভাই এভাবে চলাফেরা করলে মানুষ আমার সাথে মিশে ভাই, আপনি যখন প্যান্ট শার্ট পরে যাবেন না মানুষের কাছে, একটু হ্যান্ডি স্যান্ড হয়ে যাবেন, মানুষ আপনার সাথে একটু মিশতে চাইবে না, মানুষ একটু দূরে দূরে থাকবে। আর আপনি যখন তাদের মতন পোশাক আশাক পরে যাবেন, তখন তারা কাছে চলে আসবে, তারা তাদের মনের কথাগুলো বলবে। আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাকে। আমি পার্সোনাল যেটা আসলে বলি সেটা হচ্ছে কি, আমি আমার লাইফে 24-25 বছরের সময় বিদেশে চলে আসছি। তো তো সেই হিসেবে আমি বুঝি আসলে লাইফটা কতটুকু কষ্টের। কারণ আমি যদি আপনাকে আমার লাইফ স্টোরিটা বলি, আমি রাতের 1টার সময় ডিউটিতে যাই, আসি দুপুর 2টায়। কত কয় ঘন্টা হয়? 13 ঘন্টা। এখন আপনার সাথে কথা বললাম, কিছুক্ষণ পরে নিজে রান্না বান্না করতে হবে, নিজে সবকিছু ওয়াশ করতে হবে, তারপর আবার খাওয়া দাওয়া করে ঘুম, তার মধ্যে আবার নামাজ কালাম, আল্লাহর যতটুকু ইয়ে করা যায়। যাই হোক, আমরা আসলে আমাদের শরীরে ভাই খুব দিন শেষে, দিন শেষ। শেষে প্রবাসী ভাইদেরকে আমি সেলউট জানাই ভাই। প্রবাসীরা ভাইরা আছে বিদেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ টিকে আছে। প্রবাসী ভাইরা যদি না থাকতো, বাংলাদেশ অনেক আগে গর্তে লুকাই যেত ভাই। 100% ভাই, প্রবাসী ভাইদের জন্য অনেক আমি অনেক দোয়া ধন্যবাদ। করি। আমরা আসলে এটাই আমাদের আর কি ট্যুরের ভাই। শেষ পর্যায়ে, আমরা আসলে দুইটা দুইটা ছোট প্রশ্ন, যেমন যেটাকে র্যাপিড ফায়ার বলে, আসলে এক কথায় যেটা উত্তর, যেটা ডিটেলসে বলার প্রয়োজন নেই যেহেতু আমাদের সময় সংকট। আপনি চা পছন্দ করেন নাকি কফি পছন্দ করেন? হ্যাঁ। গ্রাম নাকি শহর? গ্রাম। বৃষ্টি নাকি রোদ? দুইটাই। কবিতা নাকি গল্প? গল্প। আপনার প্রিয় খাবার কি? গরু গোস্ত, আলু ভর্তা, ডিম ভাজি। আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে নীল রং। আচ্ছা, গরম নাকি ঠান্ডা? আমার দুইটাই পছন্দ ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আমি লাস্ট আমাদের 5 জন স্বেচ্ছাসেবী ভাইয়ের নাম বলবো, আপনি তাদের একটা সেন্টেন্সে কথা বলবেন। আমি অলরেডি, আমার অ্যাপস বলতেছে যে তোমার আর 9 মিনিট সময় আছে তোমার হাতে শেষ করার জন্য। তো জিয়ার রাব্বানি, তাকে নিয়ে আপনি কি বলতে চান একটা লাইনে? জিয়া রাব্বানি হচ্ছে যে মাঠে ময়দানে খুবই কষ্ট করে, কিন্তু কিছু কিছু বিষয়ে তিনি একটু মানে কম করলেও হয় আর কি। আর খুবই ভালো একজন বন্ধু। উনি হচ্ছে অন্যরকম মানুষ, এই কিছু কিছু বিষয়ে একটু কম করলে হয় আর কি। আচ্ছা, মেহেদী হাসান হৃদয়, যিনি বর্তমানে ইতালি প্রবাসী।
মেহেদী হাসান হৃদয়ের মন মানসিকতা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এই ধরনের মন মানসিকতা যদি চলমান থাকে, এই দেশের মানুষ অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমিও দোয়া করি তার জন্য, সেও আমাকে অনেকভাবে হেল্প করছে। আমি যতটুকু করতে পারিনি, সে আমার 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 ভাই আমার অনেক হেল্প করছে। দ্বিতীয়ত হচ্ছে আবিদ রহমান। আবিদুর রহমান ভাই অসাধারণ, অনন্য একজন মানুষ। ওনাকে কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে চলতে হবে, বিশেষ করে মানুষ চিনা, ওনাকে মানুষ ইনশাল্লাহ। চিনতে হবে। তারপর যদি আমার নারীর নেতৃত্বের কথা বলি, রজব। রজব আপু অসাধারণ একজন মানুষ, কিন্তু ওনাকে কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে চললে ওনার ব্যক্তিত্ব আরো ফুটে উঠবে কিছু ইনশাল্লাহ। কিছু বিষয় থাকে যেটা বলা যায় না। আসলে যাই হোক, শেষ আমরা আসলে আমাদের শোয়ের শেষ পর্যায়ে আসলে অনেক আড্ডা, অনেক কথা রয়ে গেছে, আমার কাছে অনেক প্রশ্ন রয়ে গেছে, যেটা আসলে সময় স্বল্পতা এবং আমি নতুন অবস্থায় অনেক কিছু আমি জানি না বলার। আমার সেই শো যেভাবে রান করে সেটা আমি অনেক কিছু শিখতে পারিনি। ইনশাল্লাহ হয়ে যাবে। তো যদি আমাদের শো এর ব্যাপারে যদি কিছু বলতেন 2 মিনিট, আমরা আসলে কিভাবে এটা ইমপ্রুভ করতে পারি বা কি কি বিষয়গুলো আমাদের আরো ভালো করা উচিত, এবং আমরা আসলে আপনার কথার মাঝে আমরা ইনশাল্লাহ এই শোটা শেষ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, শুক্রিয়া মন্ডপের দরবারে, আপনি দূর প্রবাসে থেকেও যেই সার্কেল উপজেলা স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে তাদের মনের গহীনের কথা, তাদের বাস্তবতা, মাঠে ময়দানের বিষয়গুলো আপনি তুলে ধরার চেষ্টা করছেন। এটা মন মানুষের আপনার আছে ভাই, এই জিনিসটা আমার দেখেই ভালো লাগছে ভাই। তার পরিকল্পনা আমার থেকে অনেক ভালো লাগছে। যেভাবে আপনি শুরু করতেছেন, আলহামদুলিল্লাহ শুরু করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া রইলো। আর স্বেচ্ছাসেবী যারা আছেন সার্কেল উপজেলা বলেন বা নোয়াখালী জেলা বা পুরো বাংলাদেশে, সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। মহানরব সবাইকে ভালো রাখুক। আমিন। ইনশাল্লাহ আমিন। আমরা সবার জন্য দোয়া করবো এবং আমাদের যারা ফিলিস্তিনবাসীর জন্য আমরা দোয়া করব, যতটুকু সম্ভব আমরা দান করব। আশা করছি আপনারা আমাদের সব কথাগুলো ভালোভাবে নেবেন। আমরা আসলে কিছু কথা ডিপ্লোম্যাটিক ভাবেও অ্যান্সার করার চেষ্টা করছি, কারণ কিছু সমস্যা থাকেই মানুষের। তবে আমি যে মানুষের সাথে ডিপ্লোম্যাটিক কথা বলছি সে আর মানুষটাই ডিপ্লোম্যাটিক, আমি কথা বলছি ডিপ্লোম্যাটিক, সে মানুষটাই ডিপ্লোম্যাটিক। তো সে কথা বলার ধরনটা এরকম, তার সাথে আমি হয়তো বা 10 বছর থাকলেও বলে যে তাকে আমি চিনতে পারবো না যে আসলে এই শাকিল কে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ আপনাদেরকে লিভিং লিজেন্ড শোতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।